আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিক রহমান পূর্ণি আপনাদের স্বাগত জানাচ্ছি এই নিয়মিত সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে, আমাদের আলাপচারিতা অনুষ্ঠান খোঁজ খবরে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের অতি পরিচিত মুখ, রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিবিদ মেজর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আক্তার হোসেন রঞ্জন। রঞ্জন ভাই, আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের আজকে অবশ্যই প্রথম আলাপ বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত। মুক্তিযুদ্ধ বললে যে কয়েকজন মানুষের নাম আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে, তাদের মধ্যে একজন তোফায়েল আহমেদ, তিনি মারা গেছেন, আওয়ামী লীগ নেতা। তোফায়েল আহমেদের মৃত্যুর 1 মাস আগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। তার মৃত্যুর পরে ঢাকায় বর্ণাঢ্য কোনো জানাজা হয়নি, বিদায় জানানো হয়নি। ধানমন্ডিতে একটি মসজিদে নামাজের পর তার অনুসারীরা জয় বাংলা স্লোগান দেয় জানাজা নামাজের পর, এবং সেখান থেকে 6-7 জন গ্রেফতারের ঘটনা ঘটে, তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আরেকটি সাংঘাতিক চাঞ্চল্যকর খবর আমাদের সামনে। সেই চাঞ্চল্যকর খবরে বলা হচ্ছে যে হত্যাকাণ্ড নিয়ে, মানে হাদি হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, কথাটা বলছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটু সংক্ষেপে ছোট করে আপনাকে খবরটা জানিয়ে নিই আক্তার ভাই। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের একটি বড় হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। মঙ্গলবার কলকাতার ধর্মতলায় আয়োজিত এক ধর্ণা কর্মসূচি থেকে তিনি দাবি করেন, এই হত্যাকাণ্ডের ঘটনা, মানে হাদি হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে তিনি সব জানেন এবং এর সঙ্গে ভারত সরকারের উচ্চ পদস্থ নেতৃবৃন্দের যোগসূত্র রয়েছে। তার চেয়েও গুরুত্বপূর্ণ তথ্য আছে। মঙ্গলবার কলকাতার ওয়াই চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে মমতা ব্যানার্জি অভিযোগ করেন, বাংলাদেশের একটি আলোচিত হত্যাকাণ্ডের আসামিরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স তাদের গ্রেফতার করেছিল। মমতা দাবি করেন, গ্রেফতারের সেই ঘটনাটি যেন গোপন রাখা হয়, সেজন্য ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন। মমতার ভাষ্যমতে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেছিলেন, আপ থোড়া বেঙ্গল পুলিশকে বল দো এ বাত বাহার মে না যায়, আপনি পশ্চিমবঙ্গের পুলিশকে একটু বলে দেন এই বিষয়টি যেন বাইরে না যায়। মমতা ব্যানার্জি তার বক্তব্যে সরাসরি কারো নাম উল্লেখ না করলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ সরকার পরিবর্তন হলেও আমি তো সবটাই জানি। আমার হৃদয় তো একটা কথার ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। এই সংক্ষিপ্ত, এখানে আপনি বুঝতে পারছেন যে অনেক চাঞ্চল্যকর তথ্য রয়েছে। পাশাপাশি আমি জানতে চাই আপনার কাছে, আপনার চোখে নিশ্চয়ই পড়েছে সাবেক খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, তিনিও এবার এসে বলেছেন কিচেন ক্যাবিনেট ছিল, কিন্তু সেই কিচেন ক্যাবিনেটে তিনি ছিলেন না। পঞ্চম নক্ষত্র দেখলাম, পঞ্চম নক্ষত্রের পতন হলো। এর আগে আসিফ নজরুল, তারপরে হচ্ছে আপনার আরো যারা আছে, আপনার সেই তৌহিদ হোসেন, তারপরে ফরিদা আক্তার, তারা এই পঞ্চম জন এসে বললো কিচেন ক্যাবিনেট ছিল, বাট আমি ওইটাই ছিলাম না, তারা কেউ এটা ছিলেন না। এবং সবশেষ আমরা শুরু করতে চাই তোফায়েল আহমেদ দিয়ে, এবং এই কিচেন ক্যাবিনেট, এবং সবশেষ হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি পদে লড়ার জন্য বিজয়ী হয়েছেন, এবং নিশ্চয়ই আমরা বাংলাদেশের এই বিজয়কে আমরা অভিনন্দন জানাই। তবে এর মর্মার্থ কি, মেজর আখতার জামান রঞ্জন, এই 4টা টপিকে আজকে আপনার বিশ্লেষণ আমাদের দর্শকদের জন্য বিশ্লেষণ আশা করছি। ধন্যবাদ ভাইয়া, অনেকদিন পরে তো, মানে অনেকদিন পরে আমরা 1 সপ্তাহ 2 দিন আগে কথা বলেছি। ধন্যবাদ আমাকে আবারও তোমার অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। তোমার অগন্ত শ্রোতাকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। দেখো, তুমি তোফায়েল আহমেদ সাহেব সম্বন্ধে বলেছো যে বঙ্গবন্ধুর সঙ্গে তুলনা করেছো। একটা জিনিস বললে আমার দৃষ্টতা হবে না, তোফায়েল আহমেদ কিন্তু পাকিস্তানের মধ্যে আন্দোলন করে সারা পাকিস্তানে আইয়ুব শাহীর পতন ঘটিয়েছিল। শুধু পাকিস্তানে না, আইয়ুব খান ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট। পাকিস্তানের প্রেসিডেন্ট এবং তোফায়েল আহমেদ যে আন্দোলনটা শুরু করেছিল 69 সনে, সেই আন্দোলনে কিন্তু পাকিস্তান থেকেও জুলফিকার আলী ভুট্টো সমর্থন করেছিল। তুমি জানো যে জুলফিকার আলী ভুট্টো আইয়ুব খানের পররাষ্ট্রমন্ত্রী ছিল। 65 সনের যুদ্ধের পরে ভারতের লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে যে সন্ধি চুক্তি হয়েছিল তাসকন্দে বসে, সেখানে জুলফিকার আলী ভুট্টো নেতৃত্ব দিয়েছিল, এবং সে জুলফিকার আলী ভুট্টো
তৎকালীন পরবর্তীতে আমরা যখন বাংলাদেশে 69-এ গণ আন্দোলন গড়ে ওঠে, তোফায়েল সাহেবদের নেতৃত্বে আসম আব্দুর রব, নূর আলম সিদ্দিকী, আজকে যে সমস্ত বৈষম্য বিরোধী নেতাদেরকে আমরা অনেক বড় বড় হিরো বানিয়েছি, তৎকালীন পাকিস্তান আমলে সর্ব পাকিস্তানে মানুষ যখন আইয়ুব খানের জাতাকলে পিষ্ট ছিল, যখন আইয়ুব খানের মার্শাল ল পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের কোনো লোকই মানছিল না, ইনক্লুডিং তৎকালীন মুসলিম লীগের একটা অংশ, জামাত ইসলাম, নেজাম ইসলাম, পাকিস্তানের পার্টি এবং অন্যান্যরা যারা আইয়ুব খানের একটা দল ছিল কনভেনশন মুসলিম লীগ, সে আইয়ুব খানের কনভেনশন মুসলিম লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। সেখানে ফাতেমা জিন্না অংশগ্রহণ করেছিল। তোফায়েল আহমদ 69-এর সে নেতা, যার কারণে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি পেয়েছিল, যিনি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন এবং শেখ মুজিবুর রহমানকে জেল থেকে বের করে এনেছিলেন, এবং পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোকেও জেল থেকে, আইয়ুব খানের জেল থেকে বের করে আনা হয়েছিল। তখনও বাংলাদেশ চিন্তা ভাবনা কারো মাথায় ছিল না। কেউ ঘুণাক্ষরও চিন্তা করে নাই যে এই দেশটি একদিন বাংলাদেশ হবে। তারা সামরিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 11 দফার আন্দোলন করে আইয়ুব শাহীকে পতন ঘটিয়েছিল। তোফায়েল আহমেদ ছিল সেই কাফেলার অন্যতম নেতা, বলা যায় 1 নম্বর নেতা। যেমন পরবর্তীতে আমরা দেখেছি এরশাদ পতন আন্দোলনে আমানুল্লাহ আমন ছিল প্রথম সারির নেতা। এরকম আমরা পরবর্তী 2024 সনে আমরা দেখেছি আমাদের নেতাদেরকে। এখন তোফায়েল আহমেদ সাহেব মারা গেল, এই তোফায়েল আহমেদ সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কি পরিমাণ সাহায্য সহযোগিতা করেছে তোমরা হয়তো অনেকে জানো না। 75 সনে বাকশাল করার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চাকরি চলে যাওয়ার মতো অবস্থা ছিল। আমি তখন আমি আর্মি হেডকোয়ার্টারে চাকরি করি, সামরিক সচিবালয়, যেখানে অফিসারদের পোস্টিং প্রমোশন এগুলা করা হয়। তখন ওখানে আমরা চাকরি করতাম। আমরা জানতাম জেনারেল জিয়া ডেজ ওয়ার কাউন্টেড, জেনারেল জিয়াকে সেনাবাহিনীতে রাখা হবে না। এই তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, এরা দুইজনে মিলে উনাকে চাকরিতে রেখেছিল। এটা আজকে হয়তো অনেকে মনে করবে যে আমি তোফায়েল আহমেদকে শুধু আওয়ামী লীগের নেতা হিসেবে দেখলে হবে না। তোফায়েল আহমেদরা এদেশের তাদের কন্ট্রিবিউশন আছে। তোফায়েল আহমেদ, আসম রূপ, শাহজাহান সিরাজ, নূর আলম সিদ্দিকী পরবর্তীতে জীবনে তারা কে কি করেছে না করেছে সেটা দেখে লাভ নাই, কিন্তু তারা কিংবদন্তি ছিল, তারা হিরো ছিল। আইয়ুব খানের মতো একটা ফিল্ড মার্শালকে ক্ষমতার থেকে, পাকিস্তানের ক্ষমতা থেকে হটানোর জন্য এরা ছিল অগ্রনায়ক। পুরো পাকিস্তানে ইস্ট পাকিস্তান আন্দোলনের কারণে আইয়ুব খানের পতন হয়েছিল। পরবর্তীতে ইয়াহিয়া খান ক্ষমতায় আসে এবং ইয়াহিয়া খান এসে বাংলাদেশের উপর অত্যাচার চালায় এবং সেখানে ইয়াহিয়া খান ভুট্টো এক হয়ে বাংলাদেশ অত্যাচার চালাতে গিয়ে এই বাংলাদেশের জন্ম হতে বাধ্য করে। আজকে আমার কষ্ট লেগেছে। আমি যেখানে গর্ববোধ করি বর্তমান জামাত ইসলাম যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত নয়, যেখানে আমি জোর গলায় সবার সামনে বলি, পরিষ্কার করে বলি, জামাত ইসলাম স্বাধীনতার বিরুদ্ধে শক্তি নয়, জামাত ইসলাম কোন যুদ্ধ অপরাধ করে নাই। কিন্তু আজকে যখন আমি দেখি তোফায়েল আহমদের মতো নেতাদেরকে অবমূল্যায়ন করা হয়, অপমান করা হয়, সংসদে তার জানাজা পড়তে দেওয়া হয় না, তখন শুধু দুঃখ নয়, আমার মধ্যে ক্ষোভ হয়। যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আমি নিন্দা জানাই, ক্ষোভ জানাই, পারলে আমাকে মেরে ফেলেন,
গুলি করেন, পোলাপানদে মারেন, কিন্তু আপনারা গতকালকে যে কাজটি করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন। এই জিয়া রহমানকে বেঁচে থাকার পিছনে, চাকরিতে থাকার পিছনে, ডিপটি চিফ থাকার পিছনে ওনার অনেক অবদান আছে। আজকে কথায় কথায় যারা উসমানী কথা বলেন, এই সেনাবাহিনীতে বিভেদটা কে এনেছে? এই যারা উসমানী। তিনি জেনারেল জিয়াকে সেনাপ্রধান না বানিয়ে জেনারেল শফিউল্লাহকে সেনাপ্রধান বানাতে উনি প্ররোচিত করেছেন বঙ্গবন্ধুকে। আজকে কথায় কথায় বলেন জেনারেল উসমানীর অবদানের কথা। আমরা বলতে চাই না সে আমাদের সিপাহ সালার ছিল, আমরা তো জানি। আজকে কারা জেনারেল জিয়ার বিরুদ্ধে ছিল তাদেরকে আপনি মূল্যায়ন করতেছেন, তাদেরকে আপনি মাথায় তুলে যাচ্ছেন। এই জাসদ, এই মেজর জলিল, তারা তো জিয়া রহমানের বিপক্ষে ছিল। এই জাসদ জেনারেল জিয়া হত্যা করতে চেয়েছিল, প্রচুর বিপ্লব করেছে যে এই জাসদ জেনারেল জিয়ার বিরুদ্ধে। আজকে আপনারা জাসদের কথা বলেন। আজকে জেনারেল জিয়া যদি সেদিন জামাতের আমিরকে দেশে আসতে না দিতেন, জামাতকে পুনর্বাচিত না করতেন, জামাতকে রাজনীতি করার সুযোগ না দিতেন, 1980 সনে যদি নিবন্ধন না দিতেন, আজকে ইতিহাস কি হতো আমি জানি না। কিন্তু আমার দুঃখ লেগেছে। আমি জামাতের বন্ধুদের বলবো, আপনি যদি আপনার প্রতিপক্ষের কাউকে সম্মান না দেখান, তাহলে প্রতিপক্ষ আপনাকে কেন সম্মান দেখাবে? আজকে তুফাইল আহমদের মতো লোকদেরকে যদি আপনি সম্মান দেখাতে না পারেন, তাহলে তো বোঝা গেল আমরা যারা সম্মান দেখাচ্ছি না, সরকারি হোক আর যাই হোক, তারা আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নই। এটা তো প্রমাণ করে দিলেন গতকালকে। আজকে যারাই তোফায়েল আহমেদের মতো লোকদেরকে ন্যূনতম প্রাপ্য সম্মানটুকু দিবে না, তারা বাংলাদেশকে অস্বীকার করার চেষ্টা করছে, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা করছে। সেটা তো মেনে নেওয়া যাবে না। আমি বারবার সার্টিফাই করব, বারবার বলবো যে হ্যাঁ, জামাত ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করে না, বাংলাদেশ জামাত ইসলাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নয়। আজকের শিবিরের ছেলেরা, আজকের জামাতের সদস্যরা কেউ স্বাধীনতার বিরুদ্ধে না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না। কিন্তু আপনারা যদি তোফায়েল আহমদকে সম্মান করতে না দেন, তাহলে কালকে যদি তোফায়েল আহমদের দলেরা ক্ষমতায় আসে, কে জানে আসবে না? আপনারা কি জানতেন ক্ষমতায় আসবেন? 15 বছর তো আসতে পারেন নাই, ক্ষমতার কাছেও আসতে পারেন নাই। এই গতকালকে আমরা 2 দিন আগে 30শে মে শহীদ জিয়া রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন করলাম। জিয়া রহমানকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছিল না? কই কিছু করতে পারছেন? শেখ হাসিনা বলেছে না, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল না? কিছু করতে পেরেছেন? পারছিলেন কিছু করতে? এই মানিক, জাস্টিস মানিক বলে নাই কিছু পারছিলেন? আজকে দুঃখ। আপনি যদি সম্মান পাইতে চান, আপনি যদি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লোকদের সম্মান পাইতে চান, তাহলে স্বাধীনতার পক্ষে যারা ছিল তাদেরকে সম্মান করতে হবে।